দেশের প্রেসিডেন্ট মিস্টার শাহাবুদ্দিনের এক ধরনের টানাপোড়েন চলছে এবং সম্ভবত তারা শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দিতে চায় এবং একই সঙ্গে আরও অন্য অন্য রাজনৈতিক বিশ্লেষণ সেই নিবন্ধে ছিল। সেটা নিয়ে আমি একটা নিজেই রিপোর্ট করেছিলাম এবং আমি সবিষয়ে লক্ষ্য করেছিলাম এটা নিয়ে আমাদের দেশের কোনো মিডিয়ায় কোনো উচ্চবাচ্য রাস শব্দটি করেনি। আমাকে কেউ কেউ বলেছিলেন যে ভারতের একটা মিডিয়ায় কী লেখলো না লেখলো এটাকে আমি এত গুরুত্ব দিচ্ছি কেন। আমার গুরুত্ব দেওয়া না দেওয়ায় কিছু যায় আসে না, বাট কী ঘটনাটা ঘটছে সেটাকে জাস্ট তুলে আনা, মানুষের সামনে উপস্থাপন করা, এটাই আমি আমার দায়িত্ব মনে করি। কেন উপস্থাপন করা দরকার? এই জন্য দরকার যে মানুষ এখান থেকে তার চিন্তার খোরাকটা পায়, মানুষ ভাবতে পারে অথবা চিন্তা করতে পারে অথবা আলোচনা করতে পারে যে সামনের দিনগুলিতে কি হতে যাচ্ছে। আমার ওই কন্টেন্টটা দেখে যে সমস্ত পাঠক অথবা দর্শক আমার ব্যাপারে একটু সন্দেহ পোষণ করেছিলেন তাদেরকে আমি আজকে যে ঘটনার ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে একটা কথা বলতে চাই। ডেভেলপমেন্টটা আজকে অবশ্য হয়েছে আমাদের আইন উপদেষ্টার একটা বক্তব্যের প্রেক্ষিতে, কিন্তু উনিও এই বক্তব্যটা দিয়েছেন রাষ্ট্রপতিরই আরেকটা বক্তব্যের প্রেক্ষিতে। রাষ্ট্রপতির বক্তব্যটা দুদিন আগে রবিবার দিন বেসিক্যালি এটা ছাপা হয়েছে মানব জমিন পত্রিকার একটা পলিটিক্যাল ম্যাগাজিন বের করে ওনারা নতুন করে, আগে বের করতো অনেকদিন বের করেন, নতুন করে বের করে সেই জনতার চোখ এই নামে একটা ম্যাগাজিন উনি বের করেন। মানব জমিনের সম্পাদক প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রবীণ সাংবাদিক উনি করেন। রবিবার সেই পত্রিকাটি বের হয়, সেখানে শাহাবুদ্দিন সাহেবের একটা ইন্টারভিউর মতো ছাপা হয় যেটা নাকি মতিউর রহমান চৌধুরী নিজেই নিয়েছেন, উনি ওখানে গিয়েছিলেন। বলে রাখা ভালো, এই বিনয়ের সঙ্গে বলি এই জনতার চোখে আমারও একটা আর্টিকেল আছে, সময় পেলে পড়ে দেখবেন। যখন যেটা বলছিলাম মতিউর রহমান চৌধুরী সাহেবের সঙ্গে উনি যে ইন্টারভিউটা দেন, ইন্টারভিউ ঠিক না, আলাপচারিতা বললাম কেন, এটা আপনি পড়লে দেখবেন। একসময় কিন্তু আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ উনি কিন্তু একসময় পাবনাতে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ছিলেন, সংবাদদাতা ছিলেন। উনি যখন ইত্তেফাকের হয়ে পাবনা থেকে কাজ করতেন তখন এই ইত্তেফাকের হয়ে ঢাকা অফিসে মতিউর রহমান চৌধুরী তখনও একজন জাতীয় সাংবাদিক হিসেবে কাজ করতেন। সেই হিসেবে বলতে গেলে ওনাদের মধ্যে একটা পুরনো সম্পর্ক আছে, সেটা তাদের এই ইন্টারভিউতে আলাপচারিতাতেও আপনি পাবেন, যদি আপনি খুঁজেন পাবেন, এটা অনলাইনেও পাওয়া যায়, দেখে নিতে পারেন। তো সেখানে কথা প্রসঙ্গে শাহাবুদ্দিন সাহেব যে কথাটা বলেছেন সেটা হলো এই যে প্রধানমন্ত্রী চলে গেলেন বাইরে, উনি যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা করে যাননি, ওনাকে কিছু বলেও যাননি, টেলিফোনেও বলে যাননি। এবং উনি এটাও বলেছেন যে তখন কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি যদি রাষ্ট্রপতির ভাষায় বলি আপনাদেরকে যে 5 আগস্ট সকাল 10:30টায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে, বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে, ঘণ্টাখানেকের মধ্যে ফোন এলো তিনি আসছেন না। আরেক জায়গায় রাষ্ট্রপতি বলেছেন চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ দিতে, তার কাছেও কোনো খবর নেই, আমরা অপেক্ষা করছি, টেলিভিশনে স্ক্রল দেখছি, কোথাও কোনো খবর নেই। তারপরে তিনি আরও বললেন, দেশ ছাড়া খবর সম্পর্কে বললেন যে আমাকে শেখ হাসিনা কিছুই বলে গেলেন না, শেখ হাসিনাটা বলে না, আমাকে কিছুই বলে গেলেন না, মানে শেখ হাসিনা আর কি, যা সত্য তাই আপনাকে মানে মতিউর রহমান চৌধুরীকে বললাম। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি, একই জবাব শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে সময় পাননি জানানো। তারপরে রাষ্ট্রপতি এক পর্যায়ে একথাও বলেন সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রী পরিষদ সচিব এলেন পদত্যাগ পত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। এবং শেষ পর্যায়ে উনি মতিউর রহমান চৌধুরীকে বললেন এ নিয়ে বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য। তার মানে ওনার কাছে প্রধানমন্ত্রী কোনো পদত্যাগপত্র দেননি, উনি পাননি, এটাই উনি বলার চেষ্টা করেছেন। এই বিষয়টা কিন্তু কালকের পত্রিকায় এসেছে। এটাকে কেন্দ্র করে আজ আমাদের আইন উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল তিনি কিছু কথা বললেন।
এবং তিনি বললেন যে এই যে রাষ্ট্রপতি বলছেন যে তার কাছে প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র নেই অথবা পদত্যাগপত্র ওনাকে দেওয়া হয়নি, এটা এক ধরনের মিথ্যাচার। মানে আইন উপদেষ্টা রাষ্ট্রপতির বক্তব্যকে মিথ্যাচার হিসাবে অভিহিত করলেন, এবং এটা উনি বলেন আজকে। এবং উনি বললেন যে শুনুন ওনার ভাষায় আমি বলি, রাষ্ট্রপতি যে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। উনি রাষ্ট্রপতির শপথ লঙ্ঘন করেছেন বলে কিন্তু অভিযোগ করেন। রাষ্ট্রপতি যদি শপথ লঙ্ঘন করেন তাহলে উনি রাষ্ট্রপতি আর থাকবেন কি করে? তাহলে যে কথাটা প্রথমে আমি বলেছিলাম সুবীর ভৌমিকের কথাটা নিয়ে, যে তাহলে এই সরকারের একজন আইন উপদেষ্টা যিনি আইনগত দিকটা ভালো বুঝেন, তিনি আলটিমেটলি বলতে যাচ্ছেন এই রাষ্ট্রপতি শপথ লঙ্ঘন করেছেন। কাজেই ওনার থাকার ব্যাপারটা নিয়েও কিন্তু উনি সন্দেহ পোষণ করেছেন। যেমন উনি স্পষ্টই বলেছেন উনি আর এই পদে থাকার যোগ্যতা আছে কিনা সে সম্পর্কে প্রশ্ন আসে, মানে উনি রাষ্ট্রপতি থাকতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন করেছেন আইন উপদেষ্টা। আমি এখানে কতগুলি কথা বলি আপনাদেরকে। যেমন ধরুন, এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার আগে রাষ্ট্রপতি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন এবং সেখানে উনি বলেছিলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এবং উনি সেটা গ্রহণ করেছেন। তো পদত্যাগপত্র না পেয়ে উনি এই কথা কেন বললেন? এটা কিন্তু হতে পারে, অনেক কিছুই হতে পারে। আন্দোলনের সময় হয়তো ওনাকে বলা হয়েছে যদি পদত্যাগ করেছেন, এখন পদত্যাগপত্র গ্রহণ না করলে তো পদত্যাগ সম্পূর্ণ হবে না, আর পদত্যাগ সম্পূর্ণ না হলে তো নতুন উপদেষ্টা পরিষদ শপথ দিতে পারবে না। হয়তো উপদেষ্টা পরিষদের শপথ দেওয়ার সুবিধার্থে এই কথা বলেছেন। তবে আসিফ নজরুল যে কথা বলেছেন যে মিথ্যাচার করেছেন, যে পদত্যাগপত্র উনি পান নাই, উনি যদি বলে থাকেন পদত্যাগ করেছেন এবং আমি গ্রহণ করেছি, তাহলে সেটা তো আলটিমেটলি মিথ্যাচারই হয়। কাজে আমি আসিফ নজরুলকে কিন্তু এখানে দোষ দিতে পারবো না। উনি ব্যাকরণগতভাবে একটা সত্য কথা বলেছেন, কিন্তু আসলে আমরা যারা গণ অভ্যুত্থান সম্পর্কে জানি, এই যে এটাকে আমরা বিপ্লব সম্পর্কে জানি, তখন ওই মুহূর্তে রাষ্ট্রপতির কি বলার ছিল? উনি যদি বলতেন, যদি গো ধরে বসে থাকতেন যে আমি তো প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র পাইনি, তাহলে কি ভালো হতো? উনি যদি বলতেন আমি শপথ পড়াবো না, তাহলে কি ভালো হতো? কাজেই উনি যেটা বলেছেন আমার ধারণা সময়ের প্রয়োজনে সেটা ঠিকই আছে। তাহলে পরে আবার এই কথা বললেন কেন? পরে এই কথা বললেন এই কারণে, যখন মন্ত্রী পরিষদ সচিব গিয়েছেন ওনার কাছে পদত্যাগপত্র সংগ্রহ করার জন্য, তখন তো এটা খুঁজে পাননি। যে পদত্যাগপত্র ওনার কাছে আসেনি সেটা উনি কীভাবে খুঁজে পাবেন? নাকি আসিফ নজরুল ইঙ্গিত করছেন যে পদত্যাগপত্র পেয়ে উনি সেটাকে গোপন করে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন? এ ধরনের কথা কি আসিফ নজরুল বলার চেষ্টা করছেন? আমি কিছুই জানি না, আমি এটা বলতেও পারবো না, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসছে। এখানে একটা সাইড টক করি, ছোট করে একটা কথা বলি। দেখুন, যদি রাষ্ট্রপতির শপথ লঙ্ঘন করে থাকেন, যদি রাষ্ট্রপতি সংবিধান তো শপথের চেয়ে আরো উপরে লঙ্ঘন করে থাকেন, তাহলে অবশ্যই তার এই পদে থাকার নৈতিক অধিকার নাই। এখন বিষয়টা যদি আমি আরেকটু ঘুরিয়ে বলি, আসিফ নজরুলকে প্রশ্ন করি, আপনারই সহকর্মী এই যে নাহিদ ইসলাম, দুদিন আগে উনি বললেন যে আপনাদের এই সরকার বঙ্গবন্ধু যে জাতির পিতা এটা স্বীকার করে না। আপনারা বলেছেন, উনি বলেছেন এটা, উনি নিজেও স্বীকার করেন না, এই সরকার স্বীকার করে না যে বঙ্গবন্ধু জাতির পিতা। যদি জাতির পিতা না হয়, তাহলে এই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার না করাটা কি সংবিধানের লঙ্ঘন নয়? আমাদের সংবিধানের 4 ক ধারায় পরিষ্কার বলা আছে যে বঙ্গবন্ধু জাতির পিতা। বলা আছে ওনার ছবি আপনার অফিসে, সরকারি অফিসে আপনার দেয়ালে পেছনে টাঙাতে হবে। আপনার উপদেষ্টাদের কয়জন টাঙান? কয়জন ওনাকে মানেন? এখন বলবেন এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান আমরা চেঞ্জ করব। চেঞ্জ তো কোনো করেন না রে ভাই, চেঞ্জ না করা পর্যন্ত মানতে হবে। কারণ মানতে যে হবে এটা কিন্তু আপনারাই বলেছেন, আপনারাই প্রমাণ করেছেন। কি করে প্রমাণ করেছেন? আপনারাই তো এই সংবিধানের আলোকেই শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে। না নিতেন, নিলেন কেন? আপনাদের সংবিধানের আলোকেই শপথ নিয়েছেন, সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছেন, সেই শপথ আপনাদের অনেকে মানছেন না।
যারা না মানছেন তারা কি উপদেষ্টা থাকতে পারেন এই সংবিধান অনুযায়ী? নাহিদ ইসলাম কি উপদেষ্টা থাকতে পারেন? যদি নাহিদ ইসলামকে সরাতে না পারেন তাহলে রাষ্ট্রপতিকে সরাবেন কোন নৈতিক অধিকারে? তাহলে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলবেন কোন নৈতিক অধিকারে? এই প্রশ্নগুলো কিন্তু ভাই উঠবে। এখন হয়তো আপনার ক্ষমতায় আছেন, এখন হয়তো অনেকে ভয়ে কিছু বলবে না, এখন হয়তো অনেকে আপনাদেরকে ভালোবেসে কিছু বলবে না, কিন্তু কখনোই যে বলবে না এটা কি আপনি বলতে পারেন গ্যারান্টি দিয়ে? যখন বলবে তখন আপনাদের বৈধতাটা কোথায় থাকবে? তখন আপনাদের ইমেজটা কোথায় থাকবে? আমার কথা হলো, আপনারা যদি সংবিধানটাকে শুরুতে স্থগিত করে নিতেন, বলতেন যে সংবিধান স্থগিত করা আছে, স্থগিত করা হয়েছে, তাহলে একটা হতো। তা তো আপনারা করেননি। আপনারা এই সংবিধান মেনেই শপথ দিয়েছেন, শপথ নিয়ে আবার সংবিধান প্রতিনিয়ত লঙ্ঘন করছেন। এটা কেমন কথা ভাই? যে অপরাধ আপনারা করছেন সে অপরাধে রাষ্ট্রপতিকে আপনি দায়ী করবেন কি হিসাবে? সবই হয়েছে সময়ের প্রয়োজনে, এভাবে ভাবুন। তাহলে আরো একজনকে দুইজনকে অভিযুক্ত হতে হয় না, অভিযোগ করতে হয় না। প্রিয় দর্শক, এটা একটা জটিল কিন্তু প্রক্রিয়া। আসলে বিষয়টা কি হয়েছে একটা কথা মাথায় রাখতে হবে। এই যে আমরা বিপ্লবটা করেছি, এটা কি সংবিধান মামলে বিপ্লব হতো? সংবিধান মেনে কি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে? পালায়নি। কাজে সংবিধানের অজুহাত যদি আপনি দেন, সংবিধানের কথা যদি উল্লেখ করেন কারণ হিসাবে, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাহলে কিন্তু আপনারা সবাই সেই দায়ে দোষী হবেন। একটা ছোট্ট ঘটনা বলি, আজকের ঘটনা। ইফতারের আগে আগে আমি আমাদের গলিতে আর কি, আমি থাকি কলাবাগান এলাকায়, তো গলিতে গিয়েছিলাম একটু ফলমূল কিনতে ইফতারির জন্য আর কি। তো ওখানে যার কাছ থেকে আমি কিনছিলাম তিনি আমাকে চেনেন, এই এলাকায় থাকি যেহেতু। উনি আমাকে বলতেছেন, স্যার আমাদের এমপি সাহেব তো ভাইরাল হয়ে গেলেন। আমি বললাম যে ভাইরাল হয়ে গেলেন মানে? ওইখানে আপনি দেখেননি উনি কালকে কি বলেছেন? সারা দেশের মানুষ এখন ওনাকে চিনে। তাই আমি বললাম ভালোই তো, এমপি সাহেবকে চেনেন। ওই আচ্ছা, উনি কি এই তাপস সাহেবের চেয়েও ভাইরাল হয়ে যাবেন? তো উনি একটু রসিকতা করে বললেন নাকি সিরিয়াসলি বললেন আমি ঠিক আসলে বুঝতে পারিনি। আমরা যারা ধানমন্ডি এলাকার, এই এলাকায় ধানমন্ডি কলাবাগান এই এলাকায় থাকি আর কি, একসময় এখানকার এমপি ছিলেন শেখ ফজলে নূর তাপস, বর্তমান এমপি হয়েছেন বিএনপির শেখ রবিউল আলম, দুজনই শেখ আছেন। তো এই রবিউল আলম সাহেবের কালকে, উনি বড় মন্ত্রী কিন্তু, মানে প্রথমবার এমপি হয়ে উনি এত গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দেখে আমি একটু খুশি হয়েছিলাম, একটু গর্বিত হয়েছিলাম যে আমাদের এমপির হাতে এখন এত দায়িত্ব, সড়ক, রেল, নৌ পরিবহন, অনেক কিছু তার হাতে। তো এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। ওনার সঙ্গে 2জন প্রতিমন্ত্রী আছেন ওনার সহকারী হিসাবে, তো সেই হিসেবে ভালো। তো কালকে উনি যে কথাটা বলেছেন, একটা কথা বলে আসলে উনি ভাইরাল হয়ে গেছেন। উনি কি বলেছেন যে সড়ক পরিবহনের যেটা চাঁদা বলা হয়, এই চাঁদাটাকে উনি সেভাবে চাঁদা হিসাবে দেখেন না। তাহলে উনি ওটাকে কি হিসেবে দেখেন? ওনার বক্তব্য হলো এই টাকাটা তারা সমঝোতার ভিত্তিতে তুলে, কাজে এটা তো জোর করে তোলা হচ্ছে না। আমি যদি বরং ওনার নিজের মানে মুখের কথা দিয়ে বলি, ওনার পুরো বাক্যটা আপনাদের একটু পড়ে শোনাই। তিনি বলেছেন, মানে পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। এটা বৃহস্পতিবার দিন উনি মন্ত্রণালয়ে বসেই উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। প্রশ্নটা ছিল যে এই সড়ক পরিবহনের যে চাঁদাবাজিটা হচ্ছে এটা নিয়ে। তার উত্তর ছিল, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটা করে। ঠিক আছে, আপনার এই বক্তব্যটা, যে আমি কিন্তু একটু রবিউল সাহেবের পক্ষেই যাচ্ছি কারণে যাওয়ার চেষ্টা করছি আর কি, কারণ উনি তো আমাদের এমপি, তাই না? আমার সঙ্গে ওনার অন্য সম্পর্ক আছে, আমরা বিভিন্ন সময়
বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা বিভিন্ন টেলিভিশন টক শোতে পাশাপাশি বসতাম এবং উনি খুব লজিক দিয়ে কথা বলেন। আমার পছন্দ ছিল, উনি আমার পছন্দের লোক। এবং আরও একটা সম্পর্ক আমাদের বোধ আছে, সেটা হলো যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম। একই ইয়ারে না, উনি বয়সে আমার চেয়ে অনেকটাই ছোট হবেন, বাট আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম, জার্নালিজম ডিপার্টমেন্টে পড়তাম। সেই হিসাবে এক ধরনের নৈকট্য আমি অনুভব করি এবং সেই অনুভব থেকে হয়তো বা আমি ওনার একটা পক্ষ নেওয়ার চেষ্টা করছি। যে উনি যেটা বলেছেন না, এটা একভাবে ঠিকই আছে যে আসলে এই যে শ্রমিক সমিতি আছে, মালিক সমিতি আছে, ওরা কিন্তু চাঁদা তুলে। প্রত্যেকটা গাড়ি যখন রাস্তায় বের হয় তখন একটা চাঁদা দিতে হয় এবং সেই চাঁদাটা তারা তাদের ফান্ডে রাখে এবং শ্রমিকরা কিন্তু চাঁদা তুলতে এই চাঁদাটা দিতে পছন্দও করে। এই কারণে করে শ্রমিকদের যখন কেউ বিপদে পড়ে, অসুস্থ হয়, তখন এখান থেকে তাদের চিকিৎসা কিন্তু হয়। কাজে এটা যে একদম যে আপনার একদম যে হাওয়ার উপরে আছে, বিষয়টা সেরকম না। আপনি শ্রমিক সমিতির সঙ্গে যারা জড়িত আছেন তাদের সঙ্গে আলাপ করে দেখেন, তারাও এটা বলবেন। এবং উনি আবার এটা বলেছেন যে এটা নিয়ে কতটুকু কিভাবে ব্যবহার হয় সেটা নিয়ে বিতর্ক আছে। এটাও ঠিক আছে, এটাও আমি অস্বীকার করি না, কারণ যারা নাকি দায়িত্বে থাকেন তারাই কিন্তু অধিকাংশটা মেরে দেন। যেমন শাহজাহান খান সাহেব ছিলেন এক সময় আওয়ামী লীগের মন্ত্রী, উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই শ্রমিক সমিতির একজন লিডার ছিলেন এবং এক সময়ে আমরা যতটুকু জানি আমি আর কি, যে এই শ্রমিক সমিতির যেটা আছে এখানে আবার কোনো দল নাই, কিন্তু এখানে আওয়ামী লীগ, বিএনপি অথবা বামপন্থী দল, এরা সবাই মিলেমিশেই এই সমিতিগুলো চালায়। যাই হোক, ওনার এই বক্তব্য একদিকে ঠিক আছে, আবার আরেক দিকে ঠিক নাই। আরেকদিকে একটা ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে ওনার এই বক্তব্য থেকে, এবং আমি বিপদটাই বেশি দেখি। দেখুন, চাঁদার কোনো শেষ নেই, কিন্তু চাঁদা যে কেবল শ্রমিক সমিতি এবং মালিক সমিতি তুলে তা না, কত ঘাটে ঘাটে যে চাঁদা দিতে হয়। আপনি গাড়িটা রাস্তায় নামাবেন, নামানোর সঙ্গে সঙ্গে আপনাকে চাঁদা দিতে হবে এবং আজকে কোন রুটে আপনি যাবেন সেটা নির্ধারণ করে দেবে, কোন সময়ে যাবেন, সব কিছুর পেছনে কিন্তু চাঁদা আছে। আর উনি যে কথাটা বলেছেন যে সমঝোতার ভিত্তিতে, ভাই সমঝোতাটা কি জিনিস বলেন তো? ধরেন আমি রাস্তায় যাচ্ছি, একজন এসে আমার সামনে একটা ছুরি ধরলো, ধরে বললো তোমার মোবাইল দাও, তোমার ঘড়ি দাও, তোমার যা আছে দাও, মানি ব্যাগ দাও। আচ্ছা, আমি কি তার সঙ্গে মারামারি করবো না তো? কারণ আমার ছুরির ভয় তো আছে, আমি তাকে দিয়ে দেবো এগুলো। তো এই যে আমি দিলাম, আমি কোনো শব্দও করবো না, লোকে কি মনে করবে আমি বোধহয় সমঝোতার ভিত্তিতে দিয়ে দিলাম। আমি কি সমঝোতার ভিত্তিতে দিলাম? আমি আরো উদাহরণ দিয়ে বলি, রবিউল সাহেব নিজে কিন্তু কনস্ট্রাকশন ওনার কোম্পানি আছে, কনস্ট্রাকশনের ব্যবসা উনি করেন, আওয়ামী লীগের আমলে করেছেন, একদম করেন না তা তো না, ভালোই করেছেন। আচ্ছা, ওই সময় কি ওনাকে চাঁদা দিতে হয় নাই? চাঁদা না দিয়ে উনি ব্যবসা করতে পারছেন আওয়ামী লীগ আমলে? পারেন নাই। এবং এই যে আওয়ামী লীগ আমলে চাঁদা দিচ্ছেন, এই চাঁদা দেওয়া নিয়ে উনি কি কোনো জায়গায় থানায় যে মামলা করছেন যে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে? করেন নাই। কারণ করলে উনি ওনার ব্যবসা করতে পারতেন না ভাই। উনিও এটা সমঝোতার ভিত্তিতে দিয়েছেন। যত লোকে চাঁদা দেয়, যে কোনো কাজ, আপনার কোনো কনস্ট্রাকশন কাজ করতে যান, একটা বাড়ি বানাতে চান, আপনাকে চাঁদা দিতে হবে। আপনি মন খারাপ করে দিবেন, কিন্তু আপনি এটা নিয়ে হইচই করবেন, করলে তো আপনি কাজই করতে পারবেন না। আচ্ছা, এটা বাদ দেন, পরিবহন খাতের চাঁদার কথা বলি। আপনি মনে করেন টেকনাফ থেকে তো আমাদের অনেক মালামাল আসে, মিয়ানমার দিয়ে অনেক আসে না? টেকনাফ থেকে একটা আমি কিছুদিন আগে আওয়ামী লীগ আমলের কথা বলছি, ওই সময় একজন আপনি যে ভোক্তা অধিকারের যেটি ডিরেক্টর ছিলেন, তিনি বলেছিলেন, একদিন ওপেনলি বলেছিলেন যে ওখান থেকে একটা ট্রাক মাল আনতে, টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত আনতে তারা 24-25 হাজার টাকা নেয়। এত টাকা কেন? তখন তারা বলছিল যে অনেক জায়গায় তাদের চাঁদা দিতে হয়, চাঁদায় চলে যায় কয়েক হাজার টাকা। তো এই চাঁদাটা কিসের? এই চাঁদাটা কি সমঝোতার ভিত্তিতে দেয়? হ্যাঁ, দেয়। সমঝোতার ভিত্তিতে চাঁদা না দিলে সে ব্যবসায় করতে পারবে না। রেট হয়ে গেছে, আপনি অমুক পয়েন্টে এত টাকা দিবেন, তমুক পয়েন্টে এত টাকা দিবেন, পুলিশকে এত টাকা দিবেন, সব সমঝোতা। এবং তারা একটা স্লিপ ধরে দিবে আপনাকে এই চাঁদা নিয়ে। এই সমঝোতার চাঁদাটাকে আমরা চলতে দিতে চাই? আমরা কি নতুন সরকার পেয়েছি, এই সরকারের কাছে কি আমরা চাই যে তারা এভাবে সমঝোতার ভিত্তিতে চাঁদা চলুক, এটা অনুমোদন করবেন? দেখেন, শেখ রবিউল আলমকে বলছি যে আপনি একসময় কিন্তু ব্যবসা করতেন, একসময় রাজনীতি করতেন, এখনো করেন রাজনীতি, বিভিন্ন জায়গায় কথা বলতেন। সেই সময়ের আপনি আর মন্ত্রী হওয়ার পর আপনি কিন্তু এক লোক না। এখন আপনার প্রত্যেকটা শব্দ নিয়ে লোকে আলোচনা করবে, প্রত্যেকটা শব্দ, বাক্য না, প্রত্যেকটা শব্দ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং এই কথাটা মাথায় রেখে আপনি কথা বলতে হবে।
আপনাকে মনে রাখতে হবে যে এই কথাটা যে বললাম এটা আমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আপনি কি ভেবে বলেছেন সেটা এক কথা, কিন্তু আপনার এই কথাটা সমাজে কিভাবে ছড়িয়েছে সেটা হলো গুরুত্বপূর্ণ, এবং এর নেতিবাচক প্রভাবটা কিন্তু ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব। অলরেডি কিন্তু মানুষ বলছে যে এই সরকার তো তাহলে চাঁদাবাজদের একভাবে স্বীকৃতি দিল, এবং চাঁদাবাজরা কিন্তু এটাকে একটা আস্কারা হিসেবে নেওয়া শুরু করে দিবে এখন, এবং সবাই সমঝোতার ভিত্তিতে ঝাঁপাই পড়বে। তাহলে কি হলো জিনিসটা? আমি আরেকটা কথা বলি, এই যে বললাম না আপনারা মন্ত্রী হয়েছেন, আপনাদের সাবধানে কথা বলতে হবে, এটা যেমন বললাম, এর সঙ্গে আরেকটা কথা বলি। আপনি মন্ত্রী হওয়ার পর আপনি মাত্র একবারও ভুল করার সুযোগ পাবেন না, একবারও না। আপনি বলবেন একবার ভুল করি না, আপনি একবারও ভুল করার সুযোগ পাবেন না। ভুল শুধরে, ভুল না করে কিভাবে থাকতে হয় সেটা শিখে তারপর আপনাকে মন্ত্রী হিসেবে কথা বলতে হবে। আপনি যে ভুল করেছেন এই ভুল সীমাহীন ভুল, এই ভুল ক্ষমাহীন ভুল, এটা আপনি করতে পারেন না। আমি দেখেছি ওই ভিডিওটা, যে ভিডিও তিনি বলেছেন, ওনার পাশেই কিন্তু আরেকজন ওনার প্রতিমন্ত্রী বসেছিলেন, হাবিবুর রশিদ হাবিব, উনি বসেছিলেন। উনি যেন কি এটা বলার চেষ্টা করছিলেন, কিন্তু আমাদের এই শেখ রবিউল আলম ওনাকে থামিয়ে দিয়ে নিজেই কথা বলেছেন। উনি কি বলছিলেন আমার মনে হয় উনি এইভাবে কথা বলতে চাইতেন না। তো এটা হয়, এই সমস্যাগুলো দূর করতে হবে আমাদের, কিন্তু পাশাপাশি এই যে কথাটা বলে আপনি ভুল করেছিলেন, এই ভুলটা কিন্তু আপনাকেই শুধরাতে হবে। আজকে শুক্রবার ছিল, হয়তো বলতে পারেননি, আপনি কালকে যখন অফিসে যাবেন, যে আপনার প্রথম দায়িত্ব হবে এই ভুলটা শুধরানো, যে এটা আসলে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি নয়, আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা। আপনি কিন্তু ওটা নিয়ে আবার পিড়াপিড়ি করেন না যে না আমি ঠিক বলেছি, সবাই ভুল বলেছে, সাংবাদিকরা ভুল বুঝেছে। এই পিড়াপিড়ি যত করবেন তত কিন্তু আওলা বাজবে, তত কিন্তু আপনি জটিলতার মধ্যে পড়ে যাবেন। অনেকে তো বলবেন যে আমি ওনাকে পরামর্শ দিচ্ছি এই কারণে, কাউকে ডিফেম করা ভাই আমাদের কাজ না। আমরা একটা সুস্থ সামাজিক পরিবেশ চাই, আমরা একটা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই। কোনো চাঁদা চলবে না। যেমন আমি কিন্তু চাঁদা দিই, ধরেন আমি প্রেস ক্লাবের মেম্বার, আমি কিন্তু প্রেস ক্লাবে চাঁদা দিই, ওনারা আমাকে একটা রিসিট দেয়, এটা হলো চাঁদা। আর ওখানে যেটা হয় ওটা চাঁদা না, ওটা ডাকাতি। তো আপনি চাঁদার কথা বলে কিন্তু প্রকারান্তরে ডাকাতিটাকে জাস্টিফাই করছিলেন। ডাকাতি থামাতে হবে, চাঁদাবাজিও থামাতে হবে। আপনি যখন চাঁদা দিবেন তখন আপনি অফিসে যেয়ে দিবেন, রাস্তায় কেন দিবেন? রাস্তায় কেন চাঁদা নিতে হবে? চাঁদাটা আপনি মালিক সমিতি দেন, তো মালিক সমিতি যাবে, যে সেখানে যে চাঁদা দেবে। রাস্তার থেকে কেন উঠানো হবে? রাস্তায় গাড়ি থামাই টাকা নেওয়া হয় না? নেওয়া হয়। শ্রমিক সমিতি নেয়, মালিক সমিতি নেয়, পুলিশ সমিতি বলা যাবে না, পুলিশরা নেয় তো। এইগুলো থামাতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, এই সরকারের প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন উনি দুর্নীতির টুটি চেপে ধরবেন, গলা চেপে ধরবেন। কিভাবে ধরবেন? আপনি কিভাবে, যদি এগুলি চলে, যে এই সমস্ত কথাবার্তা যদি আমরা এনকারেজ করি, তাহলে কিভাবে করবেন? পারবেন না তো। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় পরিবহন খাতে, সবচেয়ে বেশি। এদেশের যত খাত আছে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় পরিবহন খাতে। পরিবহন খাতে চাঁদা থামান। প্রধানমন্ত্রী যদি মনে করেন যে উনি আসলে দুর্নীতি গলার টিপে ধরতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনার উচিত হবে পরিবহন খাতের যে মন্ত্রীরা আছেন তাদের সবাইকে ডেকে বলেন যে পরিবহন খাতের চাঁদা 1 মাসের মধ্যে একদম স্টপ করতে হবে। আপনারা যদি পরিবহন খাতের চাঁদা স্টপ করতে পারেন, থামাতে পারেন, এটার প্রভাব, ইতিবাচক প্রভাব যে কত জায়গায় পড়বে চিন্তা করতে পারবেন না। দ্রব্যমূল্যের উপরে পড়বে, দ্রব্যমূল্য অনেক কমে যাবে। চাঁদাবাজি ভাই থামাতে হবে। আপোষের মাধ্যমে চাঁদাবাজি হয় না। আপোষের মাধ্যমে আপোষের মাধ্যমে যেটা হয় সেটা অন্য জিনিস, আর এটা যেটা হয় এটা ডাকাতি, দস্যুতা, লুণ্ঠন। প্রিয় দর্শক,